বিপিএলের আগামী আসরের ম্যাচ হবে উত্তরবঙ্গে, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব। আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারব। তারকায় ঠাসা দল নিয়ে বিপিএল এর শিরোপা ধরে রাখতে চায় ফরচুন বরিশাল। ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিতে চান ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। রংপুর বিভাগের ঘরে উঠল এনসিএল টি-20 শিরোপা। সিলেটে লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারালো আকবরের দল। নানা বিতর্কের এনসিএল এর ফাইনালে না এসে সমালোচিত ফারুক আহমেদ। ধোপে টেকেনি ফ্লাইট মিসের অজুহাত, আগামীতে ভেন্যু বাড়ানোর সহ পরিবর্তনের আশ্বাস। ক্রীড়া অবকাঠামোতে পিছিয়ে থাকা উত্তরবঙ্গে এবার গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই সঙ্গে বিপিএলের 12তম আসরের ম্যাচও দেশের উত্তরের স্টেডিয়ামে আয়োজনের কথাও জানান তিনি। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। ক্রীড়াঙ্গনে বড় অবদান দেশের উত্তরাঞ্চলের, যেখান থেকে উঠে এসেছে ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডির কিংবদন্তি অনেক ক্রীড়াবিদ। কিন্তু গেল 15 বছর এই উত্তরাঞ্চল ক্রীড়াক্ষেত্রেও ছিল অবহেলিত। দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ হলেও উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের লাল সবুজের বড় কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। অথচ বগুড়ায় আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 2006 সালে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যে ভেন্যুতে বাংলাদেশ দলের ওয়ানডে রেকর্ডও সমৃদ্ধ। 5 ওয়ানডে 4টিতেই টাইগারদের জয় আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে 2006 সালের পর এই ভেন্যুতে হয়নি জাতীয় দলের কোনো ম্যাচ। সবশেষ 2009 সালে নারী ও যুব দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বগুড়ায়। ভালো মানের পিচ থাকায় বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প হলেও অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ম্যাচ। একই অবস্থা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের। 2023 সালে যুব ওয়ানডে হওয়ার পর আর কোনো ম্যাচ হয়নি সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে রংপুরের ক্রিকেট গার্ডেনেরও বেহাল দশা। তবে নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবকিছুতেই। দিনের পর দিন অবহেলিত দেশের উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে সুনজর দিয়েছে বর্তমান সরকার। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, উত্তরাঞ্চলে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, হবে বিপিএল এর ম্যাচও। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি। আপনারা জানেন এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো। অবকাঠামোগত উন্নয়ন হলে উত্তরবঙ্গ থেকে উঠে আসবে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ, এমন প্রত্যাশা করাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লো স্কোরিং ফাইনালে হতাশায় পর্দা নামলো এনসিএল টি-20-র। লাক্কাতুরায় সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা মেট্রো। রংপুরের সামনে গুটিয়ে যায় মাত্র 62 রানে। জবাবে ব্যাটিং বিপর্যয় সামলিয়ে 5 উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। ম্যাচ সেরা রংপুরের মুকিদুল মুগ্ধ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন আবু হায়দার রনি। সিলেট থেকে সাব্বির মিথুনের ম্যাচ রিপোর্ট। গোটা টুর্নামেন্টের চেয়ে কিছুটা বেশি দর্শক আগ্রহ ছিল ফাইনালে। অদ্ভুত সূচিতেই লাক্কাতুরায় মার কাটারি টি-20-র আশায় ক্রিকেট মাঠে এসেছিলেন ভক্তরা। তবে সে আশায় গুড়ে বালি। দর্শক আসনে বসার আগেই ঢাকা মেট্রোর টপ অর্ডার ফিরে যায় ড্রেসিং রুমে। অধিনায়কের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে পূর্ণতা দেন রংপুরের 2 পেসার আলাউদ্দিন বাবু ও মুকিদুল মুগ্ধ। দুজনে মিলে ধসিয়ে দেন মেট্রোর টপ অর্ডার। শামসুর রহমানের সর্বোচ্চ 14 রান, মেট্রো থামে 62-তে। দেশের প্রতিযোগিতামূলক টি-20 ফাইনালে যা কিনা সর্বনিম্ন।
টানা ম্যাচের ধকলে ক্লান্ত লাক্কাতুরায় ভুগতে হয়েছে রংপুরকেও। টপ অর্ডার ব্যর্থ, তবে মিডল অর্ডারে ভর করে অঘটন এড়ায় রংপুর বিভাগ। 8 ওভারের বেশি হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। আমার পেছনে যে পরিমাণ দর্শক আছে তা গোটা টুর্নামেন্ট জুড়ে আসেনি। আজকে ফাইনাল বলেই হয়তো লাক্কাতুরার এই অদ্ভুত সময় অনেক দর্শক এসেছিলেন। প্রত্যাশা ছিল ভালো একটা ক্রিকেটের, তবে সেই টাকা এবং সময় দুটোরই অপচয়। 62 রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। পরবর্তী যে দলটা ব্যাটিং করে তারা আসলে খুব একটা এন্টারটেইনমেন্ট দিতে পারেনি এইসব দর্শকদের, যার কারণে এসব দর্শকরা এত দূরে এসে মাঠ ছেড়েছেন কেবলই হতাশাকে সঙ্গী করে। 150 বা 150 হবে বা অনেক ফাইটিং ম্যাচ হবে এরকম আশা করে এসেছিলাম। আমি যেহেতু ঢাকা মেট্রোর সাপোর্ট ছিলাম, সো আমি তো হতাশাই। 62 রানে আসলে অল আউট হওয়াটা আমরা খুব হতাশা, কেন অত দূর থেকে আমরা আসছি, টাকা খরচ করি, একটু ভালো দর্শক হিসাবে একটু সাপোর্ট করতাম। 62 রানে অল আউট টি20-র মতো একটা টুর্নামেন্টে এগুলো আশা করা যায় না। নাইম শেখ কিন্তু জাতীয় দলের একজন প্লেয়ার, কিন্তু সে এই ঢাকা মেট্রোর একটা মেইন পার্ট, কিন্তু সে কিন্তু ওই জায়গায় তার নিজের রুলটাই নিজে প্লে করতে পারে না। সেখানে টিম তো অবশ্যই 10 নামবে। এবং একদিন সিলেটে খেলাতে আসছি, 120 রান করছে, অনেক হতাশার। ফাইনালে ম্যাচ সেরা মুগ্ধ, টুর্নামেন্ট সেরার পুরস্কার আলাউদ্দিন বাবুর। ম্যারম্যারে ফাইনাল হলেও রংপুরের জন্য এই ফাইনালটা ঐতিহাসিক। একটা দল যেখানে তারকা খচিত ক্রিকেটার খুব কম ছিলেন, তাদেরকেই নিয়েই ডমিনেট করে প্রথম আসরের শিরোপা ঘরে তুলল এই দলটা, যেখানে কৃতিত্ব সবার এবং সেখানেই টিম পারফরমেন্স যে খুব গুরুত্বপূর্ণ টি20-তে সেটাই আবারও প্রমাণ করলো রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এদিকে এনসিএল ফাইনালে উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেষ মুহূর্তে তার না আসার কারণ জানা যায়নি। আয়োজকরা শতভাগ খুশি নন। টুর্নামেন্ট নিয়ে পরের আসর থেকে আরও কিছু পরিবর্তনের আভাস নীতি নির্ধারকদের। সিলেট থেকে সাব্বির মিথুনের আরও একটি প্রতিবেদন। এনসিএল নিয়ে অভিযোগের সুযোগ নেই। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এমন টুর্নামেন্টের প্রয়োজন ছিল বহু আগে থেকেই। অপেক্ষা আর আক্ষেপ পুরনো টুর্নামেন্টের পর্দা নামলো, সীমাবদ্ধতা ছিল বহু। তাই তো শতভাগ সন্তুষ্টির সুযোগ দেখছেন না নীতি নির্ধারকরা। টুর্নামেন্টে অবশ্যই 100-তে 100 দেওয়া যাবে না, 100-তে 90 দিতে হবে, কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে, যদি ফাইনাল ম্যাচটা একটু লো স্কোরিং হয়েছে। ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেট করেছে। রান খরায় ম্যারে ফাইনাল হয়েছে আরো বেশি রংহীন। কথা ছিল মাঠে বসে খেলা দেখবেন খোদ বিসিবি প্রেসিডেন্ট। সিলেটে তা নিয়ে প্রস্তুতিও ছিল অনেক, তবে শেষ পর্যন্ত আসেননি বিসিবি প্রধান। ওনার আসার কথা ছিল, আমি যতটুকু জানি যে লাস্ট মুহূর্তে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা ডিলে হয়েছে বলে উনি ম্যাচটা দেখতে পারেননি। বিপিএলে দল না পাওয়া আলাউদ্দিন বাবুই হলেন এনসিএল এর সেরা বোলার। রংপুরকে চ্যাম্পিয়ন করতে ফাইনালেও নিয়েছেন 3 উইকেট। এমন পারফরমেন্সের পরও বিপিএলে মৌসুমে ঘরে বসে থাকাটাই হতাশা তার কাছে। তবে নিজেকে প্রস্তুত রাখতে চান এই অলরাউন্ডার। ক্রিকেটের স্বার্থে মাঠের লড়াইটা চালিয়ে যেতে চান, তবে স্বপ্ন দেখছেন না জাতীয় দলের। সময় সংবাদে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন জাতীয় দলের স্বপ্ন এখন আর নেই, ক্রিকেটটা চালিয়ে যেতে চান। আর আজকে এই টুর্নামেন্টের সেরা বোলার হলেন, পেছনে ফেলেছেন অনেক বড় বড় নামকে। আলাউদ্দিন বাবু, আপনার বোলিংটা হয়তো বিপিএলে মানুষ মিস করবে অনেক। আমি নিজেও মিস করবো। এখন আসলে এনসিএল এর সর্বোচ্চ উইকেট টেকার প্লাস হচ্ছে সবচেয়ে সফলতম বোলার হওয়ার পরেও একটা মৌসুম 1.5 মাস সতীর্থদের দেখবেন মাতাচ্ছে, সেটা আসলে কতটুকু ডিসঅ্যাপয়েন্টিং? যখন থেকে বিপিএল হয় প্রতি বছরই মোটামুটি খেলছি, তো এই বছরটা একটু মন খারাপ থাকবে। যখন সবাই খেলবে আমি খেলতে পারতেছি না। আমি এরকম একটা টুর্নামেন্টে এত ভালো পারফর্ম করার পরও। আলাউদ্দিন বাবু, আপনার এইবারের এই টুর্নামেন্ট শেষে ডু ইউ থিঙ্ক দ্যাট যে ফ্রাঞ্চাইজিগুলো কিছুটা আগ্রহ প্রকাশ করতে পারে? 30 ডিসেম্বর এখনো সময় আছে। করতে পারে, করলে ভালো, না করলেও খুব হতাশা হব না, কারণ যা হতাশা পাওয়ার সেটা পেয়ে গেছি 3 মাস আগেই। এখন এই টুর্নামেন্টের পরে যদি এবার বিপিএলটা খেলতে না পারেন, তাহলে ডু ইউ থিঙ্ক যে আপনার মতন যারা ক্রিকেট আছে, যারা শর্টার ফরম্যাটটাকে বেশি প্রায়োরিটি দেয়, একটা ক্রিকেটারের জন্য সেটা ডিসঅ্যাপয়েন্টিং কিংবা পিছিয়ে দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই পিছিয়ে দেবেন। আমি যখন ট্রেন করছি বিপিএলকে সামনে রেখে ট্রেন করছি, সেটা আমি বিপিএল খেলতে পারিনি, সেটা তো অবশ্যই আমাকে কিছুটা ডিমোটিভেট করবে। টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার নাইম শেখকে আউট করলেন, ঢাকা মেট্রোর জন্য সম্ভবত এখানে মোমেন্টামটা ফল করলো। টুর্নামেন্টের সেরা ব্যাটারকে টুর্নামেন্টের সেরা বোলার বল করছে, তখন দায়িত্বটা আপনার কাছে বেশি ছিল, সেখান থেকে আপনি ডেলিভার করলেন দলকে, দলও জিতলো। স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের লাস্ট দিন আমাদের টিম মিটিং হয়, সেখানে নাইম শেখকে নিয়ে আমাদের কথা হয় এবং এর
আপনি যদি খেয়াল করবেন সেমিফাইনাল যেটা আমাদের প্লে অফ ম্যাচ ছিল সেখানে আমি নাইম শেখের উইকেটটা নেই। টিম এক্সপেক্ট করছিল যেন আমি যেন উইকেটটা বের করে দিতে পারি এবং সেটা আমি করছি। হোয়াটস দ্য সিক্রেট নাইম শেখকে বরাবর দুইবার আউট? সিক্রেট আসলে কিছু না, সেরকম কিছু না। নাইম শেখ ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, ও সব শটই ভালো। এখানে আসলে টি-20 খেলাটা হচ্ছে খুবই সিম্পল মিস্টেকের জায়গা, তাই ছোট্ট একটু মিস্টেক যেটা আমার ভালো বলটা ওর জন্য হচ্ছে ডেথের মতো হয়ে গেছে। দ্বিতীয় এনসিএল আসরের জন্য কতটা মুখে আছেন? মাত্র শেষ হলো। হু নোজ আমি কতদিন বাঁচবো কেউ তো বলতে পারি না। তো যখনই আসবে আমি যদি সুস্থ থাকি সবল থাকি তাহলে অবশ্যই চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আবার রংপুরকে চ্যাম্পিয়ন করতে। ওকে, চ্যাম্পিয়ন টাইমস ফর ইউ টু সেলিব্রেট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই টুর্নামেন্টের সফলতম বোলার আলাউদ্দিন বাবুর সঙ্গে, যিনি কিনা উইকেট শিকারের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে আপাতত বিপিএল দল না পেয়ে বসে থাকবেন ঘরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এনসিএলের পুরো আসরে খুব একটা মুগ্ধতা ছড়াতে না পারলেও ফাইনালে বাজিমাত করেছেন রংপুর বিভাগের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। দুর্দান্ত বোলিংয়ে ধরাশায়ী করেছেন ঢাকা মেট্রোর ব্যাটারদের, 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ফাইনালও। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফর্ম করে নজরে আসতে চান নির্বাচকদের। সিলেট থেকে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি বড় মঞ্চ বাদে খুব একটা পারফর্ম করেন না। যেমন আজকে এনসিএল ফাইনাল ছিল, একটা ওভারে যে ধরনের স্পেলটা তিনি করলেন তাতে সেখানেই ঢাকা মেট্রো ম্যাচ থেকে ছিটকে গেছেন। আমার সাথে আছেন পেসার মুগ্ধ। মুগ্ধ, আজকের উইকেটটা আপনাকে কিছুটা হেল্প করেছে, আপনি নিজেকে কৃতিত্ব দিতে চান? নিশ্চয়ই হেল্প করছে, কারণ সবসময় এরকম সুইং করে না, উইকেটে হেল্প থাকলেই এরকম সুইং করে। তো আমি চেষ্টা করছি আমার বেস্ট লেনটা ধরে বল করার, তো সুইং ছিল যার কারণে আমি ভালো করতে পারছি। আর আই থিঙ্ক 62 রানের উইকেটই ছিল আর ব্যাটাররা কলাপস করেছে। না, নিশ্চয়ই ব্যাটাররা কলাপস করছে, কারণ 62 রানের উইকেট নয়, রানের উইকেট ছিল 130, 40, 150 পর্যন্ত নিয়ে যেতে পারতো যদি তারা হচ্ছে ভালোভাবে মানে দাঁড়ায় খেলতে পারতো। তাড়াহুড়ো করছে ব্যাটিংয়ে, যার কারণ হয়েছে কি বাইরের বলও খেলছে, ভিতরের বলও খেলছে। যদি ওরা ওদের প্ল্যানে ব্যাটিং করতো তাহলে হয়তো বা আরো রানটা হতো এই জায়গাতে। মুগ্ধ, এখন এনসিএল শেষে বিপিএল এর একটা ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন, নতুন একটা ফ্র্যাঞ্চাইজি। নিজের লক্ষ্যটা কি এখান থেকে যখন আপনি ফাইনালে এরকম একটা মোমেন্টাম পেলেন? নিশ্চয়ই ভালো হবে, কারণ আমি চাচ্ছিলাম এইরকম একটা কিছু যেটা আমার কনফিডেন্সটা গ্রো করবে। তো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণে এটা কনফিডেন্সটা এখন অনেকটা হাই, যার কারণে আমি যদি এটা ধরে রাখতে পারি আমার, তাহলে হয়তো বা সামনে আরো ভালো করতে পারবো। আপনি কি এটা এগ্রি করবেন কিনা, বর্তমানে যে পেস লাইন আপ সেখানে আপনাকে দলে ঢুকতে হলে বেশ ভালো করতে হবে, সেক্ষেত্রে এই বিপিএল এর লক্ষ্যটা কি থাকবে? লক্ষ্য থাকবে এখানে হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার, কারণ আমি যদি ন্যাশনাল টিমে ঢুকতে যাই তাহলে তাদেরকে টপকায় ঢুকতে হবে। আমার যতটুকু আছে আমি তা দিয়ে চেষ্টা করব হাইয়েস্ট উইকেট টেকার হওয়া। হাইয়েস্ট উইকেটটা না হলেও চেষ্টা করবো যে ইকোনমিক্যাল বলার হওয়া, কারণ উইকেট আপনি পাবেন না এটা হচ্ছে লাকের ব্যাপার, কিন্তু আপনি যদি একটা ইকোনমিতে বল করেন, ভালো বল করতে পারেন, তাহলে এই জিনিসটা অনেকটা হেল্প করে। মুগ্ধ, আপনাকে অনেক অনেক শুভকামনা বিপিএল এবং ন্যাশনাল টিমের জন্য। দর্শক, কথা বলছিলাম ফাইনালের ম্যাচ সেরা মুকিদুল ইসলাম মুগ্ধর সঙ্গে, যিনি কিনা বোলিং হাতে এমন তাণ্ডব ছড়িয়েছেন যাতে ঢাকা মেট্রো ফাইনালে এসে খেই হারিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। যে উদ্দেশ্য নিয়ে এনসিএল আয়োজন করলো বিসিবি, আসর শেষে তা কতটা সফল? তরুণ ও পরীক্ষিতদের ভিড়ে আলাউদ্দিন বাবুর শীর্ষ উইকেট শিকারী হওয়া চমকপ্রদই বটে। তবে এটা ঠিক, বল হাতে বেশ ভালো পারফর্ম করেছেন তরুণরা। ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিয়েছেন যুবারা। অভিজ্ঞদের ব্যাটে রান থাকলেও অনেকের স্ট্রাইক রেট ছিল না টি-20 সুলভ। 34 বছর বয়সী আলাউদ্দিন বাবু ক্যারিয়ারের শেষ বেলায় এসে জ্বলে উঠবেন, বিষয়টা ছিল অপ্রত্যাশিত। 6টি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলা এই পেসার 28 ম্যাচে যেখানে শিকার করেছেন মাত্র 16 উইকেট, সেখানে এনসিএলে 9 ম্যাচেই তার 19। তারপরও আসন্ন বিপিএলে তাকে ঘিরে আগ্রহ দেখায়নি কোনো দল। এনসিএল টি-20-র শীর্ষ 5 উইকেট শিকারীর তালিকায় 2-এ চট্টগ্রামের আহমেদ শরীফ। 21 বছর বয়সী এই পেসার 8 ম্যাচে নিয়েছেন 17 উইকেট। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা বাঁহাতি অর্থোডক্স রাকিবুল হাসান 15 উইকেট শিকার করে আছেন 3 নম্বরে। মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামও দিয়েছেন আস্থার প্রতিদান, তিনি শিকার করেছেন 14 উইকেট। শীর্ষ 5-এর সবার শেষে আবু হায়দার রনি। এনসিএলে ব্যাট হাতে চমক দেখিয়েছেন ঢাকা মেট্রোর নাইম শেখ। 32-এর কাছাকাছি গড়ে তার উইলো থেকে এসেছে 316 রান, যদিও স্ট্রাইক রেট ছিল না টি-20 সুলভ। সেই তুলনায় এশিয়া কাপ জয়ী অলরাউন্ডার জিশান আলম নজর কেড়েছেন। 7 ম্যাচে করেছেন 281 রান, আছে একটি 100 রানের ইনিংস। তার চেয়েও বড় বিষয়, গড় এবং স্ট্রাইক রেট দুটোতেই দুর্দান্ত ছিলেন জিশান।
তালিকার 3 নম্বরে থাকা নুরুল হাসান সোহানের গড় বেশ সমৃদ্ধ হলেও স্ট্রাইক রেটে মার খেয়েছেন তিনি, কারণ ঘরোয়া ক্রিকেটে 126 স্ট্রাইক রেট গড়পড়তাই। তার চাইতে রাজশাহীর ব্যাটার হাবিবুর রহমান সোহান বোলারদের বেশ শাসন করে খেলেছেন এনসিএল। তার স্ট্রাইক রেট ছিল 160-এর উপর। শীর্ষ 5-এর শেষ ব্যাটার সদ্যই অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাঝারি মানের স্ট্রাইক রেটে তিনি ব্যাট করলেও তার মতো তরুণদের উঠে আসা বেশ ইতিবাচক। মোটামুটি পুরো টুর্নামেন্ট ধরে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেই বিবেচনায় নিলে সবার উপরে থাকবেন হাবিবুর রহমান সোহান। 7 ইনিংসে তার স্ট্রাইক রেটের গড় 160-এর উপরে। তেমনি বল হাতে ইকোনমি রেট বিবেচনা করা হলে এগিয়ে রাখতে হবে আলিস আল ইসলামকে। 10 ইনিংস বল করেও তিনি ইকোনমি রেট ধরে রাখতে পেরেছেন 5-এর কাছাকাছি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। কাগজে কলমে এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবশেষ চমক পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। যদিও পুরো মৌসুম নয়, তাকে প্রথম 5 ম্যাচ থেকে সর্বোচ্চ 10 ম্যাচ পাবে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের আগে অনুশীলনের জন্য হোম অব ক্রিকেটের একাডেমি মাঠ ছাড়াও পিকেএসপি সহ 2টি মাঠ ভাড়া নিয়েছে ফরচুন কর্তৃপক্ষ। ক্রিকেটারদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। বিপিএলে ভালো করে জায়গা করে নিতে চান জাতীয় দলে। গেল আসরের চ্যাম্পিয়নদের এবারের স্কোয়াড দেখেও চক্ষু কপালে উঠতে পারে অন্যদের। কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়েও দ্বিধায় পড়তে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অবস্থাটা এমন যে জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই প্রথম দিকে হয়তো জায়গা নাও মিলতে পারে একাদশে। বিপিএলের জন্য 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ফরচুন বরিশাল। ইতোমধ্যে এনওসি পেয়ে গেছেন শাহিন শাহ আফ্রিদি সহ অধিকাংশ বিদেশি। প্রথম ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবেন তারা। সঙ্গে অনুশীলনও ভিন্নতা আনছে ফরচুন কর্তৃপক্ষ। আমরা 2টা লেজ ভাড়াও নিয়েছি প্র্যাকটিস করার জন্য। 26, 27, 28 মানে অলমোস্ট এভরিডে উইল হ্যাভ দ্য প্রোগ্রাম। শাহিন শাহ আফ্রিদির সাথে আমাদের অনেক আগে থেকেই কথা হচ্ছিল, বাট সে আমাদের বলে রাখছিল যে আমি এনওসি পাওয়ার সাপেক্ষে আমি জয়েন করব। তো এনওসি পেয়েছে এবং সাথে সাথে জয়েন করেছে সে। অ্যাট দিস মোমেন্ট আমরা 5 ম্যাচের জন্য তাকে বুক করেছি, বাট ইট কুড বি আনটিল 10, মানে আপ টু দ্য ম্যাচ নাম্বার 10 পর্যন্ত আমরা হয়তো পেয়ে যাব। ফরচুন বরিশালে জাতীয় দলের বর্তমান স্কোয়াডের ক্রিকেটারের সংখ্যাটা 8, যাদের মধ্যে 6 জনই আছেন ওয়ানডের বিবেচনায়, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দলে। টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারদের লক্ষ্যটাও তাই পরিষ্কার, যেখানে ক্রিকেটারদের নানা পরামর্শ দিচ্ছেন তামিম ইকবাল খান। বরিশালে আমি বিপিএল যেহেতু তামিম ভাইয়ের আন্ডারই খেলবো, উনি আর কি দেখতোবার কি মানে ব্যাটসম্যানদের কি মানসিকতা থাকে, আমি কি করলে আর কি সার্ভাইভ করতে পারবো, ওই হিসাবে উনি আমাকে কয়েকটি টিপস দিছে। ইনশাল্লাহ আমি ওই অনুযায়ী কাজ করব। এখানে ভালো করতে পারলে তো অটোমেটিক ওখানে ভালো করবে, এবং আমি চাবো, আমি সবসময় জেলিং বলি, এখানে যে জেলিং হয় ওই ন্যাশনাল টিমে যেন সেই জেলিংটা থাকে, এটা ধরে রাখার জন্য আমি হয়তো সিনিয়র ক্রিকেটারদেরকে রিকোয়েস্ট করব। 30 ডিসেম্বর রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে ফরচুন বরিশাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার ফেডারেশন কাপ ফুটবলের খবর। চট্টগ্রাম আবাহনীকে গোল বন্যায় ভাসালো মোহামেডান। বি গ্রুপের ম্যাচে 6-0 গোলের বড় জয় পেয়েছে আলফাজ আহমেদের দল। এদিকে ময়মনসিংহে আরেক ম্যাচে নাবিব নওয়াজীবনের হ্যাট্রিকে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জ। শেষ হলো বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ বিমান বাহিনীকে 38-36 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে 16-26 পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। বড়দিনের উৎসবের মাঝে বক্সিং ডে টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। কোহলি, গিল, জয়সওয়ালদের ব্যাটিং অ্যাপ্রোচ ও শর্ট সিলেকশন নিয়ে প্রশ্ন উঠলেও মেলবোর্ন টেস্টের আগে আস্থা হারাতে চান না অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে একজন বাড়তি স্পিনার নিয়ে নামবে টিম ইন্ডিয়া। এদিকে এমসিজিতে 19 বছর বয়সী স্যাম কনস্টাসকে অভিষেক করাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। চোটের কারণে কিছুটা শঙ্কা থাকলেও ট্রাভিস হেডকে ফিট হিসেবে পাওয়ার আশা অজি কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডের। শুভমান গিলের নারী ভক্তের হৃদয় ভাঙলেন রোহিত শর্মা। এমসিজির প্র্যাকটিস গ্রাউন্ডে গিলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। রোহিতকে অনুরোধও করেন তাকে ডেকে দিতে, কিন্তু ভারতীয় ক্যাপ্টেন তা এড়িয়ে যান। অস্ট্রেলিয়া সফরে ব্যাটিংয়ের যে দশা, তাতে এসব ভালো লাগার কথাও নয়। রোহিত, কোহলিদের মতো অভিজ্ঞদের ব্যাটেও যেমন রান নেই, দায়িত্ব নিতে ব্যর্থ গিল, জয়সওয়ালরাও। তারপর অবশ্য হাল ছেড়ে দিতে চান না অধিনায়ক। জয়সওয়ালের মতো খেলোয়াড়ের মানসিকতা পরিবর্তনের কিছু নেই। সে নিজের খেলা আমাদের চেয়ে ভালো বোঝে। এক এক ভেন্যুতে এক এক রকম চ্যালেঞ্জ, আমাদের মানিয়ে নিতে হবে। আর গিল সম্পর্কে বলবো, তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাকে নিয়েও কিছু জটিল করতে চাই না। সে জানে কিভাবে বড় ইনিংস
খেলতে হয়। আমরা যেটা চাই 30-40 রানের ইনিংসগুলোকে সে যেন আরও বড় করে। এই সিরিজে ওপেনিং ছেড়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করছেন রোহিত। টানা ব্যর্থতায় ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে বারবার। প্রশ্ন উঠছে ব্যাটারদের শর্ট সিলেকশন নিয়েও। হাজার হাজার রান করলেও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে দেওয়ার রীতি বদলাতে পারেননি কোহলির মতো তারকা। যদিও টেকনিক্যাল বিষয় কিংবা গেম প্ল্যান প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন রোহিত। কোহলি আধুনিক ক্রিকেটের গ্রেট, তার সমস্যা সে নিজেই সমাধান করবে। আর ব্যাটিং অর্ডার নিয়ে এত চিন্তা বা আলোচনার কিছুই নেই। দলের জন্য যেটা ভালো সেটাই করা হবে। এমসিজির উইকেট পেস বান্ধব হলেও ভেন্যুর কিউরেটর নিশ্চিত করেছেন সুইং এর কারণে খেলাই যাবে না এমনটা হবে না। আবার মেলবোর্নে প্রথম দিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে দু দলকে। সবকিছু বিবেচনায় একজন বাড়তি স্পিনার খেলাবে ভারত। একাদশে ফিরবেন ওয়াশিংটন সুন্দর। এদিকে নেটে জসপ্রীত বুমরার পাশাপাশি কোহলি রাহুলদের বিপক্ষে বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম 3 ম্যাচের 11-এ না থাকলেও চতুর্থটায় দেখা যেতে পারে এই পেসারকে। এদিকে বড়দিন কেন্দ্র করে অস্ট্রেলিয়া জুড়ে উৎসবের আমেজ, যার রেশ স্বাগতিকদের ড্রেসিং রুমেও। তবে গুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে সিরিয়াস তারা। ব্রিসবেন টেস্টে পায়ের মাংসপেশিতে টান লাগায় ট্রাভিস হেডকে নিয়ে রয়েছে উৎকণ্ঠা। যদিও রান মেশিনকে পেতে মরিয়া অজিরা। অনুশীলনে তার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন হেড কোচ ও ফিজিও। অন্তত 2 পরিবর্তন নিয়ে নামবে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউড ছিটকে যাওয়ায় ফিরছেন স্কট বোল্যান্ড, আর নেথান ম্যাকসুইনির পরিবর্তে ওপেনিংয়ে নামবেন স্যাম কনস্টাস। বক্সিং ডেতে যার বয়স হবে 19 বছর 85 দিন। ইয়ান ক্রেইগ, প্যাট কামিন্স ও টম গ্যারেটের পর চতুর্থ কনিষ্ঠ অজি ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হবে কনস্টাসের। এ ব্যাটারকে নিয়ে বড় আশা স্বাগতিকদের। কনস্টাস অনেক ধরনের শট খেলতে পারে, প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলে। তাকে নিয়ে রোমাঞ্চিত আমরা, আর হেডকে নিয়ে শঙ্কা দেখি না। আমার বিশ্বাস তাকে ম্যাচে পাবো। এছাড়া মিচেল মার্শ সম্পূর্ণ ফিট, সে বোলিং করবে। এখন পর্যন্ত 9 বার বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে দু দল। অস্ট্রেলিয়ার 5 জয়ের বিপরীতে 2 বার জিতেছে ভারত। তবে ওই 2 জয়ই তারা পেয়েছে সবশেষ 2 ম্যাচে 2018 ও 20 সালে। মাকসুম আলম খান, সময় সংবাদ। 3 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে আবারও ক্রিকেটের বাইরে চলে গেলেন তিনি। জানুয়ারিতে অস্ত্রোপচার করাবেন স্টোকস। এক বিজ্ঞপ্তিতে সংবাদটি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এই ইনজুরির কারণে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারত সফরে দেখা যাবে না স্টোকসকে। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটা বছর। 2024 সালের প্রায় পুরোটা জুড়েই যেমন মাঠে ছিল ক্রিকেট, তেমনি এই বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলেছেন অনেক কিংবদন্তি। অক্টোবরের ভারত সফরে সাকিব বিদায় বলেছেন টেস্ট আর টি-20কে। একই সফরে রিয়াদও জানিয়েছেন টি-20কে গুড বাই। বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা রোহিত, বিরাট, জাদেজার। এই বছরই ব্যাট প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার, অশ্বিন, টিম সাউদিরাও। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। ভারত সফরে কানপুর টেস্টে যেন বিনা মেঘে বজ্রপাত। হয়তো নানা কারণে অস্বস্তিকর লু হাওয়ার যেন পরিসমাপ্তির চেষ্টা টাইগার কিংবদন্তি সাকিবের। আপাতত গুড বাই বললেন টি-20কে। খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে শেষ টেস্ট, তবে তা না হওয়ায় এই 2 ফরম্যাটে ইতি টানা হয়ে গেছে তার। সাকিবের বিদায় যেন প্লট তৈরি করে দেয় আরেক সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদের। সংক্ষিপ্ত সংস্করণে নিজের বাজে পারফরমেন্সের ইতি টানেন সেই সফরেই। তবে শুধু সাকিব আর রিয়াদ নয়, 2024 সালে টি-20-র আন্তর্জাতিক সার্কিটকে বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয়। 17 বছর পর ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন 3 কিংবদন্তি বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা। ফাইনাল সেরা কোহলির 76 রানের সেই ইনিংস ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাও বটে। এ তো গেল টি-20 ফরম্যাটের গল্প। 24 জুড়েই 3 ফরম্যাটকে বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও অসংখ্য। তবে তাদের মধ্যে সবার ওপরের সারিতে থাকবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একই দেশের ম্যাথিউ ওয়েডও আছেন এই তালিকায়। তবে মোটে 26 বছর বয়সে পুকোভস্কির অবসরের ঘোষণা বিস্মিত করেছে অনেককেই। ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন ক্রিকেটকে বিদায় বলেছেন চলতি বছরই। যে দলে আছেন একই দেশের দাউদ মালান আর মঈন আলীও। যদিও এর আগে একবার অবসর ভেঙে টেস্টে ফিরেছিলেন মঈন, তবে এবার জানিয়েছেন আর না।
বছরের শেষ ভাগে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। চলমান বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যেই অশ্বিন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটম্যান। শেখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সৌরভ তিওয়ারি কিংবা দীনেশ কার্তিকেরও বিদায় দেখেছে 2024। সব ধরনের ক্রিকেটকে গুড বাই বলেছেন ব্ল্যাক ক্যাপস, কলিন মুন্ডোর, টিম সাউদি কিংবা নেইল ওয়াগনাররা। আর টি-20তে ট্রেন্ট বোল্ট, নামিবিয়ার কিংবদন্তি ডেভিড ভিসাও চলতি বছরই নিয়েছেন অবসর। পাকিস্তানের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরা 22 গজকে বিদায় বলেছেন এবছরই। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নিলেও এদের অনেকেই খেলছেন ঘরোয়া ক্রিকেট। মাহবুব রিমন, সময় সংবাদ। নওগাঁয় অনুষ্ঠিত হলো নারীদের প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে চাঁপাইনবাবগঞ্জকে 3-0 গোলে হারিয়েছে দিনাজপুর নারী ফুটবল দল। খেলা দেখতে মাঠে ঢল নামে দর্শকদের। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সাবিনা, সানজিদা, ঋতুপূর্ণাদের কল্যাণে নারী ফুটবল এখন দেশে ব্যাপক জনপ্রিয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছেন নারী ফুটবলাররা। নওগাঁয় আয়োজিত হয় নারীদের এক প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর নারী ফুটবল দল। সেই খেলা দেখতে দুপুর থেকেই নওগাঁর মান্দার মাঠের চারপাশ ভরে যায়। মাঠে খেলোয়াড়দের প্রবেশ করতে খেলা দেখার অপেক্ষায় থাকা ফুটবল প্রেমীদের উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। খেলা শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুদল। ফুটবলাররা বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতেই দর্শকদের মাঝেও বাড়তে থাকে উচ্ছ্বাস। শীতের পরন্ত বিকেলে ফুটবলারদের পায়ের নান্দনিকতা দেখতে আশপাশের এলাকা থেকে ঢল নামে অগণিত ফুটবল প্রেমীর। দুদলের খেলা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি এবং এই খেলা উপভোগ করার জন্য, এবং আমি মনে করি আগামী তো এরকম প্রীতি ম্যাচ খেলা আমরা দেখব। সাধারণ ফুটবল টুর্নামেন্টের চাইতে একটু ব্যতিক্রম, সেটা মহিলা টুর্নামেন্ট। এটা সার্থক হয়েছে, সফল হয়েছে, সকল দর্শক আজকে আনন্দ পেয়েছে। বর্তমান সমাজ মাদক মুক্ত হবে, এই খেলা যেন আমরা আগামীতে চালিয়ে যেতে পারি। মানুষ মোবাইল গেম ছেড়ে, নেশা ছেড়ে মাঠে খেলার প্রতি খেলাকে ভালোবেসে মাঠে ছুটে আসছে, এই জন্য আমি খুবই আনন্দিত। দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে দিনাজপুর নারী দল। চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়দের প্রতিরোধ ভেঙে স্কোর করে দিনাজপুর। গোল শোধে আপ্রাণ চেষ্টা করেও পারেনি চাঁপাইনবাবগঞ্জ। উল্টো আরও 2 গোল হজম করতে হয় তাদের। শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে জয় তুলে নেয় দিনাজপুর। গ্রামীণ জনজীবনে বরাবরই জনপ্রিয় ফুটবল। তৃণমূলের ফুটবল উন্নয়নে সহযোগিতা বাড়ানোর দাবি নারী খেলোয়াড়দের। এমনিতে তো লিগ হচ্ছে না, হলে অনেক দেরিতে হচ্ছে। বছর যদি হতো তাহলে অনেক ভালো হতো। বছর পার হওয়ার পরও লিগের কোনো খোঁজ খবর নাই। মেয়েদের খেলার জন্য বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আন্তঃজেলা, আন্তঃউপজেলা বা জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ট্রায়াল বা ম্যাচ হওয়া দরকার। তরুণদের সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতেই এই উদ্যোগ জানালেন আয়োজকরা। মাদকমুক্ত সমাজ গঠনে এই ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে করবে। এই জন্য বেশি বেশি খেলা আয়োজন করা উচিত, বেশি বেশি খেলা উচিত, প্রতিদিন খেলা উচিত। আমি আশা করব আমাদেরকে সহযোগিতা করার জন্য আগামীতে যেন আমরা ভালো একটা প্রসারে একটা ভালো খেলা যেন উপহার দিতে পারি। খেলা শেষে 2 দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে 5 দিন ব্যাপী 17তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টি হাউজের 150 জন ক্যাডেট অংশগ্রহণ করেন। ক্যাডেটদের ছোট দল ও বড় দলে ভাগ করা হয়। 2 দলে মোট 25টি ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। রাজিয়া হাউস চ্যাম্পিয়ন ও বীর প্রতীক সিতারা হাউস হয় রানার্স আপ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। And the best athlete in senior group is at first in inter-house annual athletics competition. জমকালো আয়োজনে দিনাজপুরে শুরু হয়েছে উন্নয়ন ফোরাম ভলিবল টুর্নামেন্ট। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিকেলে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পিবিআই এডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ। প্রথম খেলায় হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2-1 সেটে দিনাজপুর সরকারি কলেজকে হারায়। ভলিবল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা। নিয়মিত এই খেলার আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা। দিনাজপুর উন্নয়ন ফোরাম আয়োজিত ও দিনাজপুর ইনস্টিটিউটের সহযোগিতায় ভলিবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নিয়েছে।
এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরো একবার। বিপিএল এর আগামী আসরে ম্যাচ হবে উত্তরবঙ্গে, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। নানা বিতর্কের এনসিএল এর ফাইনালে না এসে সমালোচিত ফারুক আহমেদ। ধোপে টেকে নিয়ে ফ্লাইট মিসের অজুহাত, আগামীতে ভেন্যু বাড়ানো সহ পরিবর্তনের আশ্বাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।